একজোড়া আগুন পাখি, অরণিতা তুষ্যি, তুসকন্যা। পর্ব ১৯। বেশি না, জাস্ট ৪-৫ রাউন্ড খেলেই ঘুমিয়ে যাব পাক্কা। এই বলেই আনায়া আবার কেনিথের দিকে বিস্তৃত হেসে বাম চোখ মারল। ছি আনায়া, তুই কত জঘন্য। কেনিথের এহেন রিয়াকশনে আনায়া খানিকটা খেপে গিয়ে বলল, হেই কিসের জঘন্য বউ, আমি তোমার হক আছে আমার। কেনিথ নিজের গলা থেকে নিজের দুহাত দিয়ে আনায়ার হাত দুটো ছাড়িয়ে নিতে নিতে আশেপাশে তাকিয়ে খোঁজাখুঁজি করতে করতে বলতে থাকল, ছাড় তুই আমায়, ছেড়ে দে বলছি, ছেড়ে দে, ১ মিনিট, আমার টি শার্ট। টি শার্ট কোথায় আমার? ও টি শার্ট গায়েই আছে। কেনিথ নিজের গায়ে টি শার্ট আছে দেখে কিছুটা স্বস্তি নিয়ে নিঃশ্বাস ফেললেও আনায়া কিছুটা বিরক্তি নিয়ে নিজের হাতের বন্ধনটা দৃঢ় করে বলল, মেজাজ খারাপ করো না, এত রিয়েক্ট করার কি আছে? ভুল কি বলেছি আমি? লজ্জবে হায়া সর আমার থেকে। এই বলেই কেনিথ চোখমুখ খিচে আনাকে সরাতে চাইলেও আনায়ার সরে গেল না। উল্টো চোখমুখ শক্ত করে কেনিথের চুল শক্ত করে টেনে ধরে বসে রইল। ঠিক সেই সময় কেনিথ কিছু একটা ভেবে নিয়ে বলল, তোর কথা শুনতে রাজি রয়েছি, তবে তার আগে আমার একটা শর্ত রয়েছে। কেনিথের মাথা ঝিমঝিম করছে, তবুও নিরেট কণ্ঠে বলল, একটা গেম খেলব। যদি তুই জিতে যাস তবে তুই যা বলবি তাই করব, আর যদি আমি জিতে যাই তবে আমি যা বলবো তাই করবি। আচ্ছা ঠিক আছে। কি ঠিক আছে? আমায় ছেড়ে আগে ভালোমতো বসো। আনায়া যথারীতি কেনিথের কথা মতো ওকে ছেড়ে দিয়ে কেনিথের সামনে বসে পড়ল। অতঃপর নিজের নিভু নিভু চোখগুলো দুহাতে কিছুটা ঘষাঘষি করে বড় বড় করে তাকিয়ে বলতে লাগল, বলো এবার কি গেম খেলতে হবে? বেশি কিছু না, রক পেপার সিজার। খেলেছিস কখনো? আনায়া কিছুটা প্রফুল্লচিত্তে বলল, হুম তো, বাচ্চাকালে অনেক খেলেছি। তাহলে ঠিক আছে, ওটাই খেলতে হবে। শুধু ৩ বার খেলব, এতে যে আগে জিতে যাবে সেই উইনার। আনাও বাচ্চাদের মতো ঘাড় এপাশ ওপাশ করে সম্মতি জানালো। এরপর দুজনে অনেক তোড়জোড় নিয়ে যুদ্ধের ময়দানের সৈনিকের ন্যায় ভাবসাব নিয়ে খেলতে বসল। বেশি না, মিনিট খানেকের মধ্যে দুজনের খেলা শেষ হয়ে গেল। আনায়া প্রথমবার জিতলেও বাকি ২ বার কেনিথ জিতে গিয়ে বিস্তৃত হাসল। তখনই আনায়া কিছুটা নেশাগ্রস্তের ন্যায় দুহাতে মাথা উপর নিচ ঝাঁকিয়ে বিরক্তি নিয়ে বলল, মানে আমি হেরে গিয়েছি? কেনিথ বিস্তৃত মুচকি হেসে বলল, হুম, আর আমি জিতে গিয়েছি। এবার আনায়া কিছুটা অবুঝের ন্যায় হাবভাব নিয়ে বলল, তাহলে এবার কি করতে হবে? কেনিথ আনায়ার কথা শুনে চোখমুখে বিরক্তি ফুটিয়ে তুলে আনায়ার ঘাড় ধরে টেনে বালিশের মধ্যে ঠেসে শুইয়ে দিয়ে বলল, কিচ্ছু না, ঘুমাতে হবে। আরেকবার বিরক্ত করলে এখানেই শেষ করে ফেলব। কেনিথের কথা মতো আনাও দীর্ঘশ্বাস, তার নিভু নিভু চোখজোড়া বুঝতে বুঝতে বিড়বিড় করে বলল, আচ্ছা ঠিক আছে, ঘুমাই তবে। অনেকটা বেলা করেই কেনিথের ঘুম ভাঙল। এই যেন মরার ঘুম ঘুমিয়েছিল। এত ঘুম হঠাৎ কোথায় থেকে এলো তা কেনিথের জানা নেই। তবে উপর হয়ে বিছানায় ঘুমাতে থাকা কেনিথের ঘুম ভাঙতেই ও কিছুটা অবাক হল। বিছানা থেকে উঠতে গিয়ে মনে হলো তার পিঠের উপর আস্ত এক আলুর বস্তুয়া, যে কারণে নড়াচড়া করতেও অসুবিধা হল। কেনিথ বালিশ থেকে মাথা উঁচিয়ে কোনো মতে ঘাড় পেছনের দিকে ঘুরিয়ে তাকাতেই ওর চোখমুখ কুঁচকে গেল। পিঠের উপর চিৎপটাং হয়ে শুয়ে রইছে আনায়া। তবে বিছানায় শুধু তার পা থাকলেও মাথাটা বেডের বাহিরে চলে গিয়েছে। উপর থেকে দেখলে হয়তো দুজনকে ক্রস সিম্বলের মতো লাগবে। কেনিথ মাথাটা অন্য পাশে ঘুরিয়ে দেখল আনায়ার মাথাটা বিছানার বাহিরে নিচের দিকে হেলে রইছে। বড় বড় চুলগুলো ফ্লোর ছুঁয়েছে, সঙ্গে নিজের হাত দুটো উল্টো হয়ে শূন্যে ঝুলছে। কেনিথের নড়াচড়াও একটু বেশি তারতম্য হলেই সোজা মাথা উল্টে নিচে পড়ে যাবে। এরপর মাথা নাকফা তার পাশাপাশি হাত পাও ভাঙবে। কেনিথ এসব দেখে নিমিষেই বিরক্তিতে চোখমুখ কুঁচকে ফেলল। সকাল সকাল এমন কিছু দেখতে হবে তা আশা করেনি হয়তো। কেনি তো বিরক্তি নিয়ে আনাকে কয়েকবার ডাকল ঠিকই, কিন্তু আনায়ার কোনো সাড়া শব্দ নেই। কেনিথের মনে হলো আনায়ার শুধু যান যাওয়াটা বাকি, এছাড়া পুরো মৃত মানুষের মতো ঘুমিয়ে রইছে। এবার কেনিথ প্রথমে উপর হয়ে শুয়ে থাকা অবস্থায় আনায়া এক পা শক্ত করে চেপে ধরল।
অতঃপর কোনো মতে ওর একটা হাত উল্টোভাবে ধরে নিয়ে কোনো মতে ধাক্কা দিয়ে আনায়াকে নিজের পিঠ থেকে সরিয়ে নিল। অতঃপর খুব দ্রুত বিছানা থেকে নেমে দীর্ঘ শ্বাস ফেলে আনায়াকে দেখল গতকাল রাতেই পরে আসা জামাকাপড়েই দিব্যি উল্টোপাল্টা হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছে। কেনিথের কেন যে এইসব বিষয় ঠিক মনে হলো না। কাল হাতে হুট করেই হেডেক হলো, অতঃপর ঘুমিয়ে গেল। কিন্তু এরপর আর কিছুই মনে নেই। বিষয়টা সেদিন রিসোর্টের মতো মনে হচ্ছে। কেনিথ দাঁড়িয়ে থেকে কিসব ভাবনা চিন্তা করার পর রুম থেকে বেরিয়েই যেতে নিয়েছিল, তবে আনায়ার ড্রেস আপ ঠিকঠাক ছিল না বিধায় কিছুটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আনায়ার কাছে ফিরে এলো। অনেকটা অনীহার ন্যায় ভাবসাব নিয়েই আনায়ার হাঁটুর উপর উঠে থাকা প্লাজোটা টেনে নিচে নামিয়ে দিল। এরপর আবারও চলে যেতে নিয়েও পুনরায় ফিরে এসে আনায়ার দিকে ঝুঁকে বালিশটা ঠিক করে দিল। তবে এবার আর কেনিথ রুম থেকে চলে যেতে উদ্বেগ প্রকাশ করল না, বরং আচমকা নিচে হাঁটু গেড়ে বসে আনায়ার ঘুমন্ত মুখের দিকে পলকহীনভাবে চেয়ে রইল। এত বছরে কেনিথ এতটুকু বুঝেছে যে আনায়ার শুধুমাত্র এই একটি বিষয়েই তাকে প্রতিবার ফুটবল করে দেয়। আনায়ার এই ঘুমন্ত চেহারায় আদতে কি রয়েছে তা কেনিথের অজানা, কিন্তু এর আকর্ষণ শক্তি এতটাই প্রবল যে কেনিথ না চাইতেও বারবার এই মুহূর্তে নিজের সর্বস্বকে ফুটবল অনুভব করে। কেনিথ অকপটে নিষ্পলক চোখে আনায়ার দিকে তাকিয়ে রইল। চোখের ঘন কালো পাপড়ি, সুউচ্চ নাকের ডগা, মসৃণ গাল, গোলাপি ঠোঁট, যে ঠোঁটের উপর বিচ্ছিন্নভাবে হালকা লিপস্টিকের প্রলেপ। কেনিথ ঠোঁটের দিকে চেয়ে থাকতে থাকতেই আকস্মিক মুচকি হাসল। কেনিথ এবার আনায়ার কপাল আর গালের উপর কিছু অংশে ছড়িয়ে থাকা চুলগুলো আলতো হাতে সরিয়ে দিল। এদিকে আনায়া প্রায় কিঞ্চিত হা করে ঠোঁট কিছুটা উন্মুক্ত অবস্থায় ঘুমিয়ে যাচ্ছে। ওর ঘুমানোর হাল দেখে কেনিথের কিছুটা হাসিও পেল। তবে এরই মাঝে কেনিথের নজর গিয়ে ঠেকল অন্য জায়গায়। আনায়ার শার্টের প্রথম একটা বাটন এমনিতেই খোলা ছিল, তবে তার নিচের আরও একটা বাটন হয়তো উল্টোপাল্টা ঘুমানোর কারণেই হয়তো খুলে গিয়েছে, যার দরুন আনায়ার ফর্সা বাম পাশের বুকের কিছুটা উপরে ছোট্ট একটা কালো কুচকুচে তিল কেনিথের নজরে জ্বলজ্বল করছে। আচমকা কেনিথের নজর গিয়ে সেখানেই আটকে যেতেই কেনিথ কিছুটা অবাক হয়ে ভাবতে বসল, আর মনে মনে বিড়বিড় করে আওড়াতে লাগল, এটা আবার কোথায় থেকে আসলো? এতদিন তো কখনো নজরে। কেনিথ আর মনে মনে নিজের বাকি কথাটুকু সম্পূর্ণ করল না। হুঁশ ফিরতেই আকস্মিক তিলটার দিকে চেয়ে থাকা অবস্থাতেই ঢোক গিল। গলায় মাঝে খুসখুস করছে। এই মুহূর্তে কেশে ফেললে পরিস্থিতি বেগতিক হয়ে যাবে, আর থাকা সম্ভব না। কোনোমতে আলতো হাতে তড়িঘড়ি করে শার্টের বাম পাশের কলারটা টেনে ঠিক করে দিয়েই সোজা দাঁড়িয়ে পড়ল। অতঃপর আশেপাশে আর কিছুতে নজর দেওয়ার সময় হলো না, বরং তার আগেই এক প্রকার দৌড়ে রুম থেকে বেরিয়ে এলো। তবে রুম থেকে বের হতেই কেনিথের নজরে পড়ল পাভেল। কেনিথের এহেন তড়িঘড়ি করে রুম থেকে বের হতে দেখে পাভেল খানিকটা কপাল কুঁচকে কেনিথের দিকে তাকিয়ে রইছে। পাভেলের এমন তির্যক চাহনিতে কেনিথ খানিকটা ভরকে গেলেও পুনরায় নিজেকে সামলে নিয়ে গাম্ভীর্যের সাথে কেনিথের উদ্দেশ্য বলতে লাগল, এখানে কি করছিস? কেনিথের কথা এবার পাভেল ভরকে গিয়ে বলতে লাগল, সরি ব্রো, আম রিয়েলি সরি। আমি তোমায় সবকিছু জানাতেই চেয়েছিলাম, কিন্তু তো কবে জানাতেন আমায়? আমি মরে মাটির নিচে যাওয়ার পর? কেনিথের তাচ্ছিল্যতে পাভেলের আর কিছু বলার জোর হল না। কেনিথের মেজাজ যে কোনো সময় বিগড়ে যাওয়ার আগেই তার এখান থেকে সরে পড়াটাই মঙ্গল হবে। যথারীতি বেশি আর একটা দেরি না করে কোনো মতে কেনিথের কাছ থেকে সরে নিচে চলে গেল। অবশ্য কেনিথও বিষয়টা বুঝতে পেরে পাভেলের উপর কিছুটা বিরক্তও হল। ঘুম থেকে উঠে কোনোমতে ফ্রেশ হয়েই আনায়া রুম থেকে বেরিয়ে এলো। আসতেই সবার প্রথমে নজর পড়ল কেনিথের উপর। সোফার উপর পায়ের পা তুলে ল্যাপটপে কিছু একটা করতে ব্যস্ত। পরনে তার সেই চিরপরিচিত কালো রঙের হুডি আর প্যান্ট। আনায়া মুচকি হেসে হাত দিয়ে নিজের চুলগুলো অলটপালট করে ঠিক করে নিয়ে দ্রুত গিয়ে কেনিথের সামলে গিয়ে বলল, কলিজা চলে যাচ্ছি, একটু পাপ্পা ঝাপ্পা দিয়ে দেও তো। আনায়ার কথা শুনে কেনিথ মুখ তুলে ওর দিকে তাকাল। সেজে ভং ধরে মুখে এক বিস্তৃত শয়তানি হাসি ঝুলিয়ে দাঁড়িয়ে রইছে। কেনিথ বিশেষ কোনো ভাবভঙ্গির বহিঃপ্রকাশ না করে পুনরায় মাথা নিচু করে নিজের কাজে মনোযোগ দিল। যা দেখা মাত্রই আনায়া বাম পাশের ভ্রু উঁচিয়ে তাচ্ছিল্যের সাথে কিঞ্চিত হাসল।
আমার কথা কি তুমি বুঝো না? আরো সহজ করে বলবো? কেনিথ আনায়ার কথায় কোনো প্রতিক্রিয়া করল না। নিজের মতো কাজ করে যাচ্ছে। এদিকে আনায়া কিছুক্ষণ চুপ থাকার পর হুট করেই কিছুটা ইনোসেন্টভাবে বলতে লাগল, আমার না একটা বিশাল সমস্যা হয়ে গিয়েছে। চারপাশের সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। নেশা না করেও মাতাল মাতাল লাগে। মাথার মগজটা মনে হয় গাধার মগজের সাথে একচেঞ্জ হয়ে গিয়েছে। তাই বলছি নিয়ম করে বেলায় বেলায় বেশি করে চুমু দেও। সামনে অনেক কাজ, সাথে বহু প্যাচ। চুমু দিলে নাকি মগজে আইকিউ বাড়ে। অন্তত আমার আইকিউ আপগ্রেড করতে একটু হেল্প করো কলিজা। আর এত নাক ছিটকাও কেন? বউই তো তোমার পাশের বাসার আন্টি তো আর না। ফালতু কথা না বলে যেখানে যাওয়ার সেখানে চলে যা। বিরক্তি করবি না। তার মানে কথা শুনবে না, তাই তো? ঠিক আছে, তবে কাজের কথা বলি। সন্ধ্যায় তৈরি হয়ে থেকো। একটা জায়গায় যেতে হবে। কোথাও যেতে পারবো না, অন্তত তোর সাথে না। কেনিথ সবগুলো কথা মাথা নিচু করে বলল। তবে এবার গিয়ে আনায়ার ফুরফুরে মেজাজ বিগড়ে গেল। হিসহিসিয়ে ধমকে বলতে লাগল, কলিজা বেশি ফরফর করে আমার মেজাজ খারাপ করো না। নয়তো তোমার ওই কলিজা টেনে হিচ রে বের করে কুচি কুচি করে কেটে লবণ দিয়ে চিবিয়ে খাবো। আনায়ার এহেন কথা শোনা মাত্রই কেনিথ ল্যাপটপটা এক হাতে বন্ধ করল। অতঃপর আনায়ার দিক মুখ তুলে চেয়ে এক ভ্রু উঁচিয়ে তির্যক দৃষ্টি নিক্ষেপ করল। যা দেখা মাত্রই আনায়া কোনো প্রকার ভরকে না গিয়ে জোরে দীর্ঘ শ্বাস ফেলে নিজেকে শান্ত করে একগাল জোরপূর্বক মুচকি হেসে বলতে লাগল, চিন্তা করো না, টেস্ট ভালো না হলে লবণের সাথে আরও মশলাও অ্যাড করে দেব। হোয়াট এভার, যেটা বলতে চাচ্ছিলাম আর কি। সন্ধ্যার পর একজনের সাথে দেখা করতে যেতে হবে। কেন যেতে হবে, কার সাথে দেখা করতে হবে তা পরে জানাবো। আমার সাথে গিয়ে নিজেই দেখে নিও। শুধু একটু রেডি হয়ে থেকো। অবশ্য না হলেও প্রবলেম নেই, তোমায় কাপড় চোপড় ছাড়াও হয়তো আগুন লাগবে। শুরুতে প্রচণ্ড সিরিয়াস হয়ে কথাগুলো বললেও শেষের দিকে আনায়া কেনিথের উপর মজা নিয়ে ভুলভাল বলে চোখমা রল। এদিকে কেনিথের বিরক্তিতে চোখমুখ কিঞ্চিত কুঁচকে গেল। ঠিক আছে। কেনিথ এটুকু বলেই পুনরায় ল্যাপটপ খুলে কাজে লেগে পড়ল। অন্যদিকে আনায়ার আর দেরি না করে কেনিথের সামনে থেকে সরে গিয়ে চলে যেতে লাগল। কেনিথ আনায়াকে নিজের কাছ থেকে সরতে দেখেই অজানা স্বস্তিতে দীর্ঘ নিঃশ্বাস ফেলে কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করল। তবে আচমকা গালে মু পড়তেই কেনিথ কিছুটা চমকে উঠল। কেনিথ বিশেষ কোনো প্রতিক্রিয়া দেওয়ার আগেই কেনিথের বসে থাকা সোফার পেছনে দাঁড়িয়ে থেকে কেনিথের গালে মু খাওয়া আনায়া ওর কানের কাছে ফিসফিস করে বলতে লাগল, জামাই নিরামিষ হলে তাকে আমিষ বানানোর দায়িত্ব বউয়ের। যত বড়ই ভঅন্ড শয়তানের কাছ থেকেই বিদ্যা নেও না কেন, রোমান্টিক বিষয়ে ভঅন্ডামি করলে একদম নিজ দায়িত্বে ভঅন্ডামি ছাড়িয়ে দেব। আনায়ার কথাগুলো কেনিথ কড়া চোখে ওর দিকে তাকিয়ে থেকে শুনছিল। আনায়ার কথা শেষ হলেই চলে যেতে নিলেও পুনরায় কেনিথের কানের কাছে ফিসফিস করে বলতে লাগল, সন্ধ্যায় বেরোনোর কথা ভুলে যেও না। আর হ্যাঁ, আমার দেবর মশাই এই বিষয়ে যেন কিছু না। আরে দেবর মশাই, শুনে যান একটু। আনায়া নিচে গিয়ে দেখতে পেল পাভেল গার্ডদের সাথে কথা বলছে। আনায়ার ডাক শুনে তাকে দেখামাত্রই মুচকি হেসে বলতে লাগল, আরে আপনি এত তাড়াতাড়ি চলে যাচ্ছেন? আনায়া একগাল মুচকি হেসে বলল, আরে একবারে যাচ্ছি না তো, আবার আসব। ওহ আচ্ছা, ভাবছি সন্ধ্যায় আপনার নিরামিষ ভাইটাকে নিয়ে একটু ঘুরে আসব। দিনে গেলে হয়তো বেশি ভালো হতো। সূর্যের আলো গায়ে না লাগিয়ে বান্দা তো পুরো ফার্মের মুরগির মতো হয়ে গিয়েছে। উপরে ফকফকা সাদা চামড়া আর ভেতরে হয়তো রক্ত শূন্যতা। আপাতত এখন না হয় একটু চাঁদের আলো লাগিয়ে নিয়ে আসি। জামাইটা পুরো নিরামিষ হয়ে গিয়েছে। এখন যদি পূর্ণিমা চাঁদের আলোয় 2 চামচ মধু খাইয়ে আমিষ বানানো যায়। পাভেল পুরো হতভম্ব আনায়ার নির্বিকার কথা শুনে। বুঝতে পারছে না আনায়া বললটা কি আর সে রিয়াকশনটা দিবে কি। তবুও অপ্রস্তুত হয়ে মুচকি হাসার চেষ্টা করল। কিন্তু পাভেলকে আরেকটু ভরকে দিয়ে আনায়া আচমকা পাভেলের কাঁধের উপর এক হাত ঠেকিয়ে খানিকটা ভর ছেড়ে দিয়ে বলতে লাগল, গেমগুলো কিন্তু ভালোই খেলছেন দেবর মশাই। পাভেল আনায়ার এহেন কথায় থতমত খেয়ে গিয়ে বলল,
মানে? কিসের গেম? আনায়া এবার ফিসফিস করে বলতে লাগল। কালকে রাতে ওই সর্বতে কিছু উল্টো পাল্টা মিশিয়েছিলেন। সে রাতের রিসোর্টের মতো, তাই না? না মানে? আহা, বলতে এত লজ্জা কিসের? আমারটা না মেশালেও পারতেন। সারা রাত খালি উল্টোপাল্টা করে ঘুমিয়েছি। কাজের কাজ কিছুই তো হয়নি। উল্টো আবার কিছু মনেও পড়ছে না। অলিভার কি এখনো ফেরেনি? ইনায়ার শান্ত কণ্ঠস্বরের প্রশ্নতে যারা নামক মেয়েটি ভেতর হতে অনেকটা চমকে উঠল। কিঞ্চিত ভয়ার্ত চেহারা বানিয়ে ঢোক গিলে তড়িঘড়ি উত্তর দিল, না না ম্যাম, এখনো আসেনি। ইনা শান্ত চোখের তির্যক দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়ে থাকতে থাকতেই বলল, বাচ্চাগুলো ঠিকঠাকভাবে নিয়ে গিয়েছে তো? এতক্ষণে তো ফিরে আসার কথা ছিল। জি, মানে উনি বলেছিলেন উনার আসতে হয়তো এবার একটু দেরি হবে। আপনি চিন্তা করবেন, উনি হয়তো ঠিকঠাকভাবেই বাচ্চাগুলো নিয়ে গিয়েছে। ফিরেও আসবে, হয়তো তাড়াতাড়ি আজকেই ফিরবে। তবে একটু বেশি রাত হতে পারে। যারা সম্পূর্ণ ভয়ে ভয়ে নিজের কথাগুলো কোনোমতে এলোমেলোভাবে শেষ করে আর চোখে ইনাকে দেখল। ইনা সবার কাছেই একটা আতঙ্ক। এই মুহূর্তে ইনার সামনে থেকে সরে যেতে পারলেই যেন সব মঙ্গল। তবে ইনা কিছু না বলে চুপচাপ রইছে দেখে যারা আরো বেশি অস্থির হয়ে উঠল। এরই মাঝে হঠাৎ অকপটে বলতে লাগল, আমি আজ একটু বাহিরে যাব। অলিভার ফিরে আসার আগেই চলে আসব। ইনার কথা শোনা মাত্রই যারা তড়িঘড়ি করে বলতে লাগল, কিন্তু ম্যাম, আপনার তো বাহিরে যাওয়াটা নিষেধ। মানে অলিভার স্যারই তো একদম মানা করেছে, তার পারমিশন। যারার কথা শেষ হওয়ার আগেই ইনা রাগান্বিত স্বরে বলতে লাগল, আমি কোনো বাচ্চা না, এমনিতে শপিং করতে যাব আমি। এছাড়া আর কোনো বিশেষ কারণ নেই। ইনার এহেন কণ্ঠে যারা প্রথমে খানিকটা কেঁপে উঠলেও পরবর্তীতে ইতস্ততভাবে বলতে লাগল, ঠিক আছে ম্যাম, কিন্তু একবার যদি স্যার। অলিভার কাজে গিয়েছে, ওর কাজে মাঝে বিরক্ত করতে চাই না। আশা করি আমার শপিং করতে যাওয়া নিয়ে ওর তেমন কোনো প্রবলেম হবে না। এমনিতেও বেশি দেরি করব না আমি। তুমি যেতে পারো। ইনার কথা শুনে মেয়েটির আর বেশি কিছু বলার রইল না। মাথাটা কিঞ্চিত ঝুঁকিয়ে ইনাকে কুর্নিশ করেই চলে গেল। এদিকে যারার চলে যাওয়ার দিকে অপলক চেয়ে থাকতে থাকতেই ইনা মনে মনে আওড়াল, অনেক তো চেষ্টা হলো ভিকে বারবার রতে গিয়েও রলে না তুমি। এবারের শেষ চেষ্টাটা না হয় আমি করি। আশা রাখছি এরপর আর কষ্ট করে তোমায় এই দুনিয়ায় বেঁচে থাকতে হবে না। 7 বছর আগে যখন ইনাকে আলাদা করে খুব অল্প কিছুদিনের জন্য একটি আশ্রমে নিয়ে রাখা হয়, তার কিছুদিন পরই কেনিথের পরিকল্পনা অনুযায়ী সে ইনাকে আলাদা করে নিজের কাছে নয়তো পরিস্থিতি ভেদে আনায়ার সাথে অন্য কোথাও পাঠিয়ে দেওয়ার উদ্দেশ্যে। তবে আশ্রমে খুব বেশি দিন সে থাকতে পারেনি, বরং এর আগেই হুট করেই আনায়া পালিয়ে যায়। এটি কেনিথদের কাছে পুরো ঘটনায় ইনায়ার আশ্রম থেকে পালিয়ে যাওয়াটাই উল্লেখ হলেও আদতে এটিও ছিল একটি ভুল তথ্য। কেননা ইনায়া একাই কোথাও পালিয়ে যায়নি, বরং তাকে খুব কৌশলে আশ্রম থেকে সরিয়ে নেওয়া হয়েছিল রাতের আধারে। আর ইনায়ার আশ্রম থেকে হঠাৎ উধাও হওয়াতে সবাই ভেবেছিল ও হয়তো পালিয়ে গিয়েছিল। অথচ ঠিক এখান থেকেই ইনায়ার সম্পূর্ণ জীবনের মোড় নিমিষেই পাল্টে গিয়েছিল। অচেনা অজানা জায়গায় দিনের পর দিন সেই অল্প বয়সে প্রতিনিয়ত নানান অত্যাচার সহ্য করেছে। শুরুতে তাকে তেমন কিছু করা হতো না, কিন্তু তার মতো তেজি জেদি মেয়ে চুপচাপ কোনো কিছু সহ্য করার মতো নয়। চিল্লাচিল্লি কিংবা নিজের তেজক্ষোভ দেখাতে গিয়ে হুট করেই সেই অল্প বয়সে নানান নির্মমতার শিকার হতে হয়েছে তাকে। এক অন্ধকার ছোট্ট ঘরে দিনের পর দিন তাকে না খাইয়ে রাখা হয়েছে। 2-3 দিন পর্যন্ত না খেয়ে থাকার পর অল্প একটু খাবার পানির সাথে জোর করে শরীরে ইনজেকশন পুশ করে দেওয়া হতো কড়া ডোজের নানান সব ড্রাগ। ইনায়া জানত না তার সাথে ঠিক কি হচ্ছে আর কেনই বা হচ্ছে। তবে সে সময় যারা তাকে মারধর কিংবা খাবার পানি ড্রাগ দিত, তাদের কাছ থেকে সে প্রায়ই শুনত এসব নাকি কেনিথের নির্দেশেই হচ্ছে। ইনায়ার পরিবার জীবন তছনছ করে দেওয়া সেই ভিকে। ইনায়ার পিঠে আজও সেই গরম লোহার রড দিয়ে মারার কালচে দাগগুলো স্পষ্ট ফুটে রইছে। সে সময় পিঠের নরম ফর্সা মাংস যেন উত্তপ্ত লোহার দরুন ঝলসে গিয়ে খানিকটা মাংস সহ চামড়া উঠে গিয়েছিল।
সময়ের বিবর্তনে আজ হয়তো সেই বাহ্যিক ক্ষতগুলো সেরে গিয়ে আজ তা পোশাকের আদলে ঢেকে থাকে, কিন্তু জ্যান্ত ইনায়ার সাথে হওয়া প্রতিটা নির্মম ঘটনা আজও ইনায়া অত্যন্ত যত্নের সাথে তার বিকৃত মন মস্তিষ্কের পুষে আসছে। বিকেল গড়িয়ে আর কিছুক্ষণ পর সন্ধ্যা নামবে। একটি সম্পূর্ণ ফাঁকা রেস্টুরেন্টের শেষ প্রান্তের টেবিলে চুপচাপ গম্ভীর্যের সাথে পায়ের উপর পা তুলে বসে রইছে আনায়া। পরনে একদম ক্যাজুয়াল শার্ট আর প্লাজো। এমনিতে তেমন কোনো সাজগোজ নেই আর, তবে চোখে মুখে এক অদ্ভুত চিন্তার ছাপ। আনায়ার পাশে আরও কয়েকজন লোক দাঁড়িয়ে রইছে। পোশাকের ধরনে বোঝা যাচ্ছে তারা সবাই বডিগার্ড। আনায়া একবার নিজের বাম হাতের ঘড়িটায় চোখ বুলিয়ে সময়টা দেখে নিল। আনায়া হয়তো মনে মনে এবার কিছুটা বিরক্ত। একজনকে আনতে এত দেরি তো লাগার কথা না। এরই মাঝে আচমকা রেস্টুরেন্টের ভেতরে দুজন বডিগার্ড একটা লোকের চোখে কাপড় বেঁধে দুজন দুপাশ থেকে ধরে নিয়ে এলো। যা দেখা মাত্রই আনায়ার ঠোঁটে কিঞ্চিত হাসি ফুটে উঠল। সেই দুজন বডিগার্ড চোখে কাপড় বেঁধে দেওয়া লোকটিকে ধরে আনায়ার সামনে চেয়ারে বসিয়ে দিল। অতঃপর একটানে চোখের কাপড়টা সরিয়ে দিয়ে দুজন দুপাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে পড়ল। এদিকে সেই চোখে কাপড় বাঁধা লোকটি আর কেউ না বরং রেহান। পরনে সাদামাটা সাদা টি শার্ট আর তার উপর ব্রাউন কালারের জ্যাকেট। এরই মাঝে রেহান আনায়ার দিকে তাকানো মাত্রই আকস্মিক বিস্মিত হতো। বুঝে উঠতে পারছে না এসব স্বপ্ন না সত্যি। রেহানকে এহেনভাবে বিস্মিত হতে দেখে আনায়া কিঞ্চিত মুচকি হাসল। অতঃপর দুহাত টেবিলের উপর রেখে এক করে নির্বিকার ভঙ্গিতে বলতে লাগল, কেমন আছো রেহান? রেহান এখনও তার চোখের সামনে বসে থাকা হাস্যোজ্জ্বল নারীটির দিকে বিস্ময়ের সাথে তাকিয়ে। ওর চোখের পলক পড়ছে না, চোখমুখ হতে বিস্ময়ও সরছে না। এতগুলো বছর ধরে যাকে সে মৃত জেনে এসেছে সেই কিনা আজ তার চোখে সামনে বসে রইছে। দিব্যি স্বাভাবিকভাবে কথাও বলছে। অবাক হচ্ছ? এত অবাক হওয়ার কিছু নেই, বেঁচে রয়েছি আমি। রেহান নিজেকে এবার যথাসাধ্য তটস্থ করার চেষ্টা করল। চোখের পলক ফেলে ঠোঁট ভিজিয়ে ইতস্ততভাবে বলতে লাগল, আনায়া, এটা কি সত্যিই তুমি? রেহানের কথায় আনায়া আবারও রুক্ষভাবে হেসে বলল, হুম। এই পর্যায়ে রেহান কিছুক্ষণ আনায়ার দিকে অপলক তাকিয়ে থাকার পর চোখ অন্যদিকে ফিরিয়ে শিরদাঁড়া সোজা করে জোর জোর কয়েকবার নিঃশ্বাস নিতে লাগল। আকস্মিকতায় হতভম্ব হয়ে গিয়েছে সে। কোনোমতে নিজেকে স্বাভাবিক করে কিছু বলার চেষ্টা করল, তবে হয়তো পারল না। ওর এত প্রচেষ্টা দেখে আনায়া নিজেই অকপটে বলতে লাগল, এত হাইপার হওয়ার কিছু নেই। যা দেখছ তা সত্যি। দেখো, পূর্বে যা ছিল তা পূর্বেই সমাপ্ত হয়েছে। আপাতত নতুন করে পুরনো কোনো কিছুকে টেনে এনে সময় নষ্ট করতে চাই না। আমার কাছে সময় কম, কিছু কথা বলবো এরপর চলে যাব। রেহান আনায়ার কথাবার্তা ভাবভঙ্গিতে খানিকটা অবাক। এই যেন বিস্ময় কাটতে না কাটতেই সে নতুন করে বিস্মিত হচ্ছে। তবুও রেহান বলার মতো কিছু খুঁজে পাচ্ছে না। এমন বাকরুদ্ধ হয়ে যাবে সে নিজেও ভাবেনি। তবে এবার আনায়া কিছু বলার আগেই রেহান তড়িঘড়ি করে বলল, আনায়া, আমার এখনো বিশ্বাস হচ্ছে না এটা তুমি। এটা কিভাবে? ওরা তো বলেছিল তুমি নাকি রে গিয়েছ। আমি নিজেও তোমার কত খোঁজ করেছি, কিন্তু এতদিন কোথায় ছিলে তুমি? কারা বলেছিল আমি রে গিয়েছি? ওই ভিকে যাদের আমার আশেপাশে নজরদারির জন্য রেখেছিল। কয়েক বছর আগে তোমায় কোথাও খুঁজে না পেয়ে শেষমেশ ওদেরকেই জিজ্ঞেস করেছিলাম। তখন ওরাই জানায় যে তুমি। যদিও আমার তখন বিশ্বাস হয়নি, কিন্তু তোমায় কোথাও খুঁজে না পাওয়ার পর। রেহান আর কিছু না বলে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। অন্যদিকে আনায়া কিছুক্ষণ রেহানের দিকে একজনের তাকিয়ে থাকার পর খেয়াল করল রেহানের চোখজোড়ায় জল এসে ভিড় জমিয়েছে। যা দেখলামই। আনায়া কিঞ্চিত তাচ্ছিল্যের সাথে হেসে বলল, এখনো ভালোবাসো আমায়? আনায়া কথাটা অকপটে বললেও রেহান শোনা মাত্রই আকস্মিক খানিকটা কেঁপে উঠল। কিঞ্চিত ঢোক গিয়ে মলিন হাসিতে মুচকি হেসে আনায়ার দিকে তাকাল। অন্যদিকে আনায়া হাতের ইশারায় তার আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকগুলোকে দূরে সরে যেতে বলল। বডিগার্ডগুলোও যথারীতি আনায়ার আদেশ মতো দূরে সরে যেতেই আনায়া আবারও বলল, বিয়ে শাদী করেছ? রেহান তাচ্ছিল্যের সাথে মুচকি হেসে বলল,
না, জানতে তো তোমার আনায়া মরে গিয়েছিল। তবে বিয়ে কেন করলে না? জানি না, কারণ আমার জীবনে আমি একজনকেই ভালোবেসেছিলাম। এত বছর পর আমায় দেখে কি আবারও আমায় পাওয়ার আশা রাখছ? রেহান কিছু বলল না, বরং আনায়ার দিকে অপলকভাবে তাকিয়ে রইল। অন্যদিকে আনায়া আবারও বলতে লাগল, রেহান তুমি কি জানো আমি অন্য কারো? বরং আমি কখনো তোমার ছিলামই না। হয়তো বা ছিলাম আনায়া হয়ে, কিন্তু সে আনায়া তো বহু বছর হলে মৃত। মৃত মানুষ তো আর কখনো ফিরে আসে না রেহান। তোমার সাথে পরিচয় হওয়ার বহু আগেই আমি অন্য কারো হয়ে গিয়েছিলাম, যার জন্য আজ তুমি সব হারিয়ে নিঃস্ব। সেই মানুষটারই বউ আমি। এরপরও কি তুমি আমায় চাইলেও তো আমি তোমার হতে পারবো না রেহান। রেহানের চোখ থেকে আকস্মিক কেমন যে জল গড়িয়ে পড়ল, নিজেকে হিতাহিত জ্ঞানশূন্য মনে হচ্ছে। তবে তার মতো ছেলে মানুষের চোখে এমন কান্না যে সত্যিই বেমানান। আনায়া নিজেও তা অনুভব করে বলল, তোমার চোখে জল মানায় না রেহান। পৃথিবীটা স্বার্থপর, সাথে আমিও। হয়তো অন্য কোথাও স্বার্থ খুঁজে পেয়েছি, তাই তোমায় ছেড়ে দিয়েছি। এই বলেই নিজের মন মস্তিষ্ককে সান্ত্বনা দিয়ে দিও। দেখবে আর কোনো সমস্যা হবে না। আমি এখন অনেকের কাছেই খারাপ, নিজের কাছেও। এবার না হয় তোমার কাছেও হয়ে গেলাম। খুব বেশি কি ক্ষতি হবে? রেহান এবার নিজের চোখের পানি নিমিষেই মুছে নিয়ে অকপটে বলতে লাগল, কোথায় থেকে কিভাবে শুরু করব জানি না। এখনো আমার কাছে এসব অবিশ্বাস্য। এই আনাকে সত্যিই আমি কেমন যেন চিনতে পারছি না। তবে আমি সত্যিই বলার মতো কিছু খুঁজে পাচ্ছি না। থাক, তবে আমিই না হয় কাজের কথায় আসছি। বেশিদিন থাকব না আমি, খুব তাড়াতাড়ি হয়তো আবার সবাইকে ছেড়ে দূরে কোথাও সরে যাব। যাই হোক, তোমার পরিবারের কি অবস্থা? তারা সবাই কেমন আছেন? যদিও আঙ্কেলের মৃত্যুর জন্য আজও নিজেকে দায়ী করব আমি। সেক্ষেত্রে তুমিও চাইলে আমাকে নিজের বাবার খুনি ভাবতে পারো। তোমার জীবনের সাথে না জড়ালে হয়তো। এই পর্যায়ে আনায়ার কথা শেষ হওয়ার পূর্বেই রেহান খানিকটা তাচ্ছিল্যের সাথে হেসে বলতে লাগল, এতদিন তুমি ঠিক কোথায় ছিলে বলো তো? না মানে তুমি বাবার মৃত্যুর জন্য নিজেকে দায়ী করছ। আমি এই রেহান নামক জীবন্ত লাশের কথা না হয় বাদই দিলাম। আমার মা আর ভাইয়ের পরিণতির জন্য কি তোমার নিজেকে দায়ী করা উচিত না? আনায়া কিছুটা কপাল কুঁচকে বলল, মানে? আন্টি আর রোহান? বাবার মৃত্যুর মা বেশিদিন বাঁচেনি। অসুস্থতায় আমাকে আর আমার ভাইকে একা রেখে তিনিও চলে যান। এরপর রেহানও। আনায়া রেহানের কথায় অনেকটা হতভম্ব হয়ে পড়ল। এবার যেন রেহানের কথাগুলো তার বিশ্বাস হচ্ছে না। মানে কি বলতে চাইছ? আমি তো জানতাম তোমার মা তোমাদের গ্রামের বাড়িতে আর রেহান তোমার সাথেই। রেহান চোখের পানি চিকচিক করছে, অথচ মুখে এক ফালি হাসি ঝুলিয়ে বলতে লাগল, তুমি দেখছি কিছুই জানো না। হঠাৎ কি ভেবে আজ পুরনো ঘায়ের খোঁজ নিতে এসেছ? আমার হয়ে তো আর ফিরে আসনি, তবে কখনো আর নাই ফিরতে। বাকিটা জীবন এভাবেই কাটিয়ে নিতাম আমি। জানোই তো যে ভালোবাসে সে কখনো একা থাকে না। তার সঙ্গী থাকে তার হৃদয়, যা বিধ্বস্ত হলেও গ্রহণযোগ্য। রেহান প্লিজ বলো, রোহানের কি হয়েছে? ও কিভাবে? জানি না, মরে গিয়েছে নাকি বেঁচে রইছে তা সত্যিই জানি না। 2 বছর আগে হুট করেই গায়েব হয়ে যায়। তোমার মতো ওকেও কোথাও খুঁজে পায়নি। এবার তোমায় দেখার পর শুধু ওর আশায় রয়েছি। যদি কখনো ফিরে আসে তবে আমিও সবকিছু ছেড়ে ওকে নিয়ে দূরে সরে যাব। আর হ্যাঁ, ভুলেও এই সবকিছুর জন্য নিজেকে দায়ী করো না। আর কি বলবো, এইটুকুই। প্রার্থনা করি যেখানেই যেভাবে থাকো সবসময় হাসি খুশি থাকো। আমায় যেতে হবে, স্টুডেন্ট পড়াতে যেতে হবে। ওরা আমার অপেক্ষায়। রেহান কথাগুলো অকপটেই বলে ফেলল, যেন নিষ্প্রাণ দেহের কোনো নিষ্প্রাণ মানব কথা বলছে। সঙ্গে এটাও মনে হচ্ছে রেহান আনায়ার সামনে হতে পালাতে চাইছে। তার বলার হয়তো ছিল অনেক কিছুই, কিন্তু শেষমেশ যেন আর কিছুই বলতে পারল না। এরই মাঝে আনায়া আবারও রেহানের ভাবভঙ্গি দেখে অকপটে বলল, তুমি কি পালাতে চাইছ? হঠাৎ এমনটা কেন মনে হচ্ছে তোমার? শোনো মেয়ে অতিথি পাখি, এই জীবনে আমি শুধু আমার বউ পাখিকেই ভালোবেসেছি।
কিন্তু তুমি বললে সে মৃত। কারণ আমি যাকে বউ পাখি ভেবেছিলাম সে আদতে অতিথি পাখি। যেভাবে সে আমার জীবনে সবকিছু পরিপূর্ণ করতে এসেছিল ঠিক সেভাবেই সবকিছু সাথে করে নিয়ে গিয়েছে সে। আপাতত তোমায় আর আমি নিজের বউ পাখি ভেবে বড় কোনো ভুল করতে চাই না। আর আমার বউ পাখি শুধু আমার ছিল, আমারই থাকবে। এই জীবনে আর কোনো অতিথি পাখিকে জায়গা দিতে চাই না আমি। আনায়া তাচ্ছিল্যের সাথে হেসে বসল। তোমার কথাগুলো অগোছালো রেহান। যাই হোক, যেটা বলতে চাইছ ঠিক তেমনটাই হয়তো আমার ক্ষেত্রেও প্রযোজ্য। আমি অস্বীকার করতে পারবো না আমি যেমন অন্য কারো অর্ধাঙ্গিনী তেমনি একসময়ের তোমার জীবনে বউ পাখি হয়ে আসা বহুরূপী অতিথি পাখি। এটা হয়তো তোমায় ভাষায়, আমার সহজ ভাষায় যদি বলি, তোমার প্রতি আমার অনুভূতি এখনো হৃদয়ের গভীরে অমলিন হয়ে রয়েছে। তবে সময়ের নিষ্ঠুর বিধান এবং বাস্তবতার প্রাচীর আমাদের মাঝে এমন একটি দূরত্ব তৈরি করেছে যা পার হওয়া আর সম্ভব নয়। তুমি আমার জীবনের এমন একটি অধ্যায় যা কখনোই শেষ হবে না। তবে সেই অধ্যায়ে নতুন কোনো গল্প যোগ করার আর সুযোগ রাখেনি। হৃদয়ের সেই কোণটি শুধু তোমার স্মৃতির জন্যই রয়ে যাবে। আর এটাও সত্য যে তোমার প্রতি আমার অনুভূতি এখনো আগের মতোই তীব্র। তবে পরিস্থিতির পরিক্রমায় আমি বুঝে গেছি কিছু ভালোবাসা চিরদিনের হলেও তা শুধুই নীরব থেকে যায়। যথারীতি সেই অনুভূতিটুকু চিরকাল নিঃশব্দে আমার হৃদয়ে বাস করবে। কারণ আমি জীবনে প্রথমবার মন প্রাণ দিয়ে কাউকে পাওয়ার জন্য ভালোবেসেছিলাম। সেটা পৃথিবীর আর সবার কাছে ছলনার গল্প হলেও আমার কাছে তা ভালোবাসাই ছিল। কিন্তু এসব কিছুর ঊর্ধ্বে এটাই সত্য যে আমি কারো অর্ধাঙ্গিনীর সাথে একটা মৃত লাশও। আমি কোনোদিনও আর তোমার হতে পারবো না। পারলে মন থেকে এই সত্যটা মেনে নিও। সন্ধ্যা রাতের রাস্তার মাঝ দিয়ে সাই সাই করে এগিয়ে চলছে কালো কুচকুচে মার্সিডিজ। আনায়া নির্বিকারে ড্রাইভিং করছে আর আনায়ার পাশে হুডিতে হাত গুজে চুপচাপ গম্ভীর মুখে বসে রইছে কেনিথ। অবশ্য আনায়ার চোখমুখও যথেষ্ট গম্ভীর। কিছুক্ষণ আগে আনাই কেনিথকে বাসা থেকে নিয়ে এসেছে। আর সেই তখন থেকেই দুজনের মধ্যে পিনপতন নীরবতা। এই পর্যায়ে কেনিথ আনায়ার দিকে না তাকিয়েই বলতে লাগল, রেহানের সাথে দেখা করেছিস? আনায়া কেনিথের দিকে ফিরে তাকালো না, বরং এক হাতে স্টিয়ারিং ঘুরাতে ঘুরাতে বলল, হুম। আনাকে হঠাৎ এমন চুপচাপ গম্ভীর দেখে কেনিথ বলতে লাগল, হঠাৎ চেহারার এই হাল কেন? পুরনো প্রেমিকের সাথে কথা বলতে গিয়েছিলি, মুড তো আরো ভালো থাকার কথা। আনায়া এবারও কেনিথ দিয়ে তাকালো না, বরং সামনের দিকে তাকিয়ে থাকা অবস্থাতেই বলল, সামনে কোথাও গাড়ি থামাই কি বলো? আইসক্রিম খাবে? জ্বালা পোড়া কমবে হয়তো। এইবার কেনিথ কড়া চোখে আনায়ার দিকে ফিরে তাকালো। আনাও গাড়ির স্পিডটা কমিয়ে কেনিথের দিকে তাকিয়ে গম্ভীর্যের সাথে হেসে বলল, আজ একটা বিষয়ে জানতে চাই, উত্তর দেবে?